দেখুন, বাজেট ফোনের কথা এলে আমরা সবসময় স্যামসাং ফোনটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তার কারণ সকলেই জানে যে স্যামসাং এর ফোন যখন আমরা বাজেট সেগমেন্টে নিতে চাই না, সবসময় ফোন একটু ল্যাগই হয় এবং প্রাইস টু স্পেসিফিকেশন একদমই দেয়। তবে আমার মনে হচ্ছে যে স্যামসাং এর এই ফোনটা এইরকম প্রাইস সেগমেন্টে যে কোনো প্রায় চাইনিজ কোম্পানির ফোনকেও টক্কর দিতে পারে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন স্যামসাং এর নতুন লঞ্চ হওয়া স্যামসাং এর এন্ট্রি লেভেলের ফোনের ব্যাপারে, যেটা স্যামসাং F70e 5G। কোন কোন জায়গাতে এই ফোনটা একটা চাইনিজ কোম্পানির ফোনকে বিট করে যায় এবং কোন কোন জায়গাতে এই ফোনটা একেবারেই হতাশ করে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও। যদি আপনি স্যামসাং এর এরকম একটা এন্ট্রি লেভেলের ফোন প্ল্যানিং করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ফোনটার কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি, যার জন্য অবশ্যই এই ফোনটা নেওয়া যেতে পারে। প্রথম কথা, এই ফোনটার আমার সব থেকে ভালো যেটা লেগেছে তা হচ্ছে এর পারফরমেন্সের জন্য, যে প্রসেসরটা ইউজ করেছে কোম্পানি, সেটা খুব ভালো লেগেছে। কারণ সবচেয়ে বড় কথা যে এতে এক্সিনোস প্রসেসর কোম্পানি দেয়নি, এটাই সবচেয়ে বড়। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটির 6300 প্রসেসর, যেটা একটা এন্ট্রি লেভেলের প্রসেসর আমরা বলতে পারেন, এবং এটা 6 নানোমিটার ফেব্রিকেশনের প্রসেসর, এবং মোটামুটি 15,000 টাকার নিচে অনেক ফোনে আমরা এই প্রসেসরটা দেখতে পাই। এবং সেই দেখতে গেলে প্রসেসরটা এই প্রাইসের মধ্যে খুব একটা খারাপ না। কারণ আমরা সকলেই জানি যে এক্সিনোস প্রসেসরের কি সমস্যা, খুবই গরম হয় এবং ফোন প্রচন্ড ল্যাগ করে, এবং সামান্য কিছু ইউজ করতে গেলে এক্সিনোস প্রসেসর প্রচন্ড গরম হয়ে যায়। তো আমি একটা এক্সিনোস প্রসেসরের ফোন ইউজ করছি, সেক্ষেত্রে আমি জানি ব্যাপারটা এক্সিনোসের কি সমস্যা। এবং পরের যে ভালো পয়েন্ট এই ফোনটার ক্ষেত্রে, রয়েছে কিন্তু একটা মোটামুটি বড় ব্যাটারি। এবারে মার্কেটে এখন যে সমস্ত ব্যাটারি দিয়ে ফোন আসছে, সে তুলনায় হয়তো এই ব্যাটারিটা একটু ছোট, কিন্তু তবুও 6000 mAh ব্যাটারি এবং এই প্রাইস অনুপাতে বলবো যে খুব একটা খারাপ না, অবশ্যই ভালো। এবং স্যামসাং এর পরের যে ভালো দিকটা রয়েছে তা হচ্ছে এতে কিন্তু একটা লং টার্ম আপডেট পাওয়া যাবে। যেমন স্যামসাং এর এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে। স্যামসাং এর অ্যাটলিস্ট বাজেট ফোন হোক বা একটু প্রাইস দামি ফোন হোক, স্যামসাং যে অ্যাটলিস্ট প্রমিস করছে যে তারা লং টার্ম সফটওয়্যার আপডেট দেবে, এটা একটা অবশ্যই ভালো দিক স্যামসাং। তো এই ফোনটার ক্ষেত্রেও কিন্তু 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, যথারীতি 6 বছর সিকিউরিটি আপডেট থাকবে। তো যাই হোক, এই ফোনটা 6 বছর চলবে কিনা সেটা আমি জানি না, কিন্তু অবশ্যই যে কোম্পানি এত বড় লং টার্ম সফটওয়্যার আপডেটের জন্য প্রমিস করছে না, সেটা অবশ্যই একটা ভালো পজিটিভ সাইড কোম্পানি। এবং আর যে ছোট ছোট জিনিস, যে দুটো পয়েন্ট রয়েছে তা হচ্ছে এই ফোনটাতে রয়েছে 3.5 হেডফোন জ্যাক, যেটা অবশ্য স্যামসাং এর এইরকম প্রাইসের ফোনে এখন শুধুমাত্র রয়ে গেছে, হয়তো উঠেও যাবে, কিন্তু যাই হোক এখন অব্দি এরকম প্রাইসে স্যামসাং এর ফোনে কিন্তু রয়েছে। এবং কিছু কিছু প্রাইসে, এইরকম প্রাইসে কিছু কিছু ফোনের ক্ষেত্রে আমরা 3.5 হেডফোন জ্যাক দেখতে পাই, যেটা খুবই কাজে। যারা ইউজ করেন তারা জানেন। না হলে আপনাকে এইরকম ধরনের টাইপ সি টু টাইপ 3.5 হেডফোন জ্যাক কানেক্টর ব্যবহার করতে হবে, যেটার হাজারো প্রবলেম রয়েছে, যেটা হয়তো আমি পরে কখনো ভিডিওতে আলোচনা করবো। এবার আমরা এই ফোনটার নেগেটিভ দিকগুলো আলোচনা করি, যার জন্য এই ফোনটা আমার মনে হয় যে একেবারেই নেওয়া যায় না। প্রথম কথা, ফোনটাতে রয়েছে নচ ডিসপ্লে। দেখুন, এই ফোনটার প্রাইস কিন্তু ওই 13-14 হাজার আশপাশে, এবং সেদিক দাঁড়িয়ে এই ফোনটাতে নচ ডিসপ্লে, এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, এবং সেটা 120 হার্টসের এলসিডি ডিসপ্লে। এটা অবশ্যই ভালো, কিন্তু এইচডি প্লাস ডিসপ্লেটা, যাই হোক এখন মার্কেটের যা পরিস্থিতি সেই তুলনায় বলবো যে এইচডি প্লাস ডিসপ্লেটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু নচটা একেবারেই মানা যায় না। তো নচ ডিসপ্লের জন্য এই ফোনটা আমার একটু খারাপ বলে মনে হয়েছে। এবং থার্ড যে পয়েন্ট তা হচ্ছে ক্যামেরা। এতে কিন্তু একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সার রয়েছে, এবং আর কোনো ক্যামেরা সেন্সার নেই কিন্তু। অর্থাৎ জেনারেলি স্যামসাং যে 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বা 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দেয়, সেটাও কিন্তু এতে নেই। এবং ফ্রন্টের ক্ষেত্রেও কিন্তু 13 মেগাপিক্সেল ক্যামেরা নেই, শুধুমাত্র একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এবং কোয়ালিটিও যথেষ্ট মোটামুটি প্রাইস অনুপাতের থেকেও আমি বলবো একটু খারাপ। স্যামসাং এর এইরকম প্রাইস স্যামসাং এর যে ক্যামেরা কোয়ালিটি থাকে তার থেকে একটু খারাপ বলে মনে হয়েছে ক্যামেরার কোয়ালিটিটা। এবং 3 নম্বর যে পয়েন্ট, যেটা অবশ্য স্যামসাং এর খুবই বড় একটা প্রবলেম, তা হচ্ছে এইরকম প্রাইস সেগমেন্টেও কোম্পানি কিন্তু চার্জার প্রোভাইড করছে না। অর্থাৎ বক্সটাতে আপনি কোনো রকম কোনো চার্জার দেখতে পাবেন না, শুধুমাত্র একটা টাইপ সি কেবল রয়েছে, যেটা কোনো কাজেরই না। আপনাকে একটা অ্যাডাপ্টার কিনতেই হবে। এবার যদি আপনার বাড়িতে কোনো চার্জার থাকে, যেক্ষেত্রে হয়তো 33 ওয়াট বা 45 ওয়াটের যদি চার্জার থাকে, সেক্ষেত্রে আমি দেখেছি ম্যাক্সিমাম কেসেই ফাস্ট চার্জিং কিন্তু হয় না, স্লো চার্জই হয়। অর্থাৎ 15 ওয়াট ম্যাক্সিমাম চার্জিং কিন্তু সাপোর্ট করে। এবং সেক্ষেত্রে আপনার একটাই বিকল্প রাস্তা, তা হচ্ছে একটা স্যামসাং এর অরিজিনাল অ্যাডাপ্টার নেওয়া। এবং কিভাবে আপনি স্যামসাং এর অরিজিনাল অ্যাডাপ্টার কিনতে পারবেন সেটা আমরা ভিডিও বানিয়েছি অলরেডি, দেখে নেবেন। তো যাই হোক, স্যামসাং এর এইরকম প্রাইস সেগমেন্টে চার্জার ব্যাপারটা না দেওয়া কিন্তু খুবই একটা নেগেটিভ পয়েন্ট, কারণ অতিরিক্ত 1000 টাকা দাম বেড়ে যায় শুধুমাত্র একটা চার্জার নেওয়ার জন্য। এবং স্যামসাং এর আরেকটা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, এটা আমার একটু সন্দেহ লাগছে, কারণ স্যামসাং এর যে ইউআই, এটা কিন্তু অবশ্যই একটা ভালো ইউআই এক্সপিরিয়েন্স দেয় আমাদের। এইরকম প্রাইসও আমাদের বলবো না যে খুব একটা খারাপ ইউআই এক্সপিরিয়েন্স দেয়, যথেষ্ট ভালো ইউআই এক্সপিরিয়েন্সই দেয় আমাদের। কিন্তু সমস্যা হচ্ছে যে স্যামসাং এর এই প্রচন্ড হ্যাভি ইউআই এর জন্য হতে পারে, বা যে সমস্যা আমি জানি না, বাট স্যামসাং এর এইরকম একটু বাজেট এন্ট্রি লেভেল যে ফোনগুলো হয় না, একটু খুব বেশি ল্যাগই ফিল হয়। এবং জেনারেলি একটু নর্মাল চাইনিজ কোম্পানি যে সমস্ত ফোনগুলো তার থেকে একটু বেশি ল্যাগই ফিল করে, আমার মনে হচ্ছে বেশি ল্যাগই। তো সেই রকম কিছু টুকিটাকি সমস্যা এই ফোনটার ক্ষেত্রে রয়েছে। অ্যাকচুয়ালি এবার যদি আমি কনক্লুশন একটা বলি, স্যামসাং এর এই যে ফোনটা এসছে, স্যামসাং এর এই যে নতুন ফোনটা লঞ্চ হলো, অর্থাৎ এই ফোনটার কথা আমি বললাম এক্ষুনি, যে F70e ফোনটা, অ্যাকচুয়ালি আমার মনে হয় স্যামসাং এর আগে যে ফোনটা লঞ্চ হয়েছিল, স্যামসাং F06 5G যে ফোনটা, সেই ফোনটার এই ফোনটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই।
এবং স্যামসাং এর ওই ফোনটা কিন্তু অনেকটাই কম দাম, ওটা প্রায় 10,000 টাকার নিচে পাওয়া যায়, এখনো দেখেছি আমি 10,000 টাকার নিচেই হয়তো পাওয়া যায়, কোনো কোনো সময় হয়তো একটু বেশিও থাকে, বাট ম্যাক্সিমাম টাইম আপনি পেয়ে যাবেন 10,000 টাকার নিচে এই ফোনটা, মানে 464 বেস্ট ভ্যারিয়েন্ট। এবং সে তুলনায় এই ফোনটার দাম কিন্তু অনেকটাই বেশি, এই ফোনটা প্রায় 12-13 হাজার টাকার মতো দাম দিয়ে এসছে 464 ভ্যারিয়েন্ট। তো একই রকম প্রাইস সেগমেন্টে আমার মনে হয় যে স্যামসাং এর F06 আপনার জন্য একটা বেটার চয়েস হবে, কারণ একই স্পেসিফিকেশন নেওয়ার পর যদি F06 আপনার একটা বেটার ভ্যালু দেয়, সেক্ষেত্রে আপনি কেন আপনি এই ফোনটা নিতে যাবেন, সেক্ষেত্রে F06 বেটার চয়েস হবে না। তো আমি আপনাকে বলবো যে স্যামসাং এর F06টা নেওয়ার জন্য, কারণ দেখুন সত্যি বলতে এই ফোনটা কিন্তু ওভার প্রাইসে এসছে, অ্যাকচুয়ালি এই ফোনটা না, মার্কেটে এখন যতগুলো ফোন আসছে প্রতিটা ফোনই কিন্তু একটু ওভার প্রাইসে লঞ্চ হচ্ছে, তার কারণ সবাই জানে যে আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে স্টোরেজ বা র্যামের যে হাইটটা তৈরি হয়েছে, তো তার জন্য এই ফোনটার কিন্তু প্রাইস একটু বেশি। তো আমি সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, রিকমেন্ড করবো যে সেক্ষেত্রে যদি আগের বছরে কোনো ফোন পেয়ে যান একটু কম দামে, সেক্ষেত্রে সেই ফোনগুলো বেটার হবে এর থেকে। অবশ্য স্যামসাং কিন্তু লং টার্ম সফটওয়্যার আপডেট দেয়, সেক্ষেত্রে সফটওয়্যার আপডেট নেওয়ার কোনো একটা সমস্যা হবে না আপনার। তো এই ফোনটা থেকে আমি বলবো যে স্যামসাং F06 যে ফোনটা রয়েছে এটা কিন্তু ভালো চয়েস। তো এইবার ডিজাইন অবশ্যই আপনার নিজস্ব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি নতুন দর্শক থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।